সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। যুদ্ধে জর্জরিত অবৈধ দেশটির সামনে আসছে একের পর এক সমস্যার পাহাড়। ইসরায়েলি ওয়েবসাইট ওয়ালা জানিয়েছে, সেনাবাহিনীর জন্য ব্যাপকভাবে রিজার্ভ সেনা মোতায়েনের ফলে ইসরায়েলের কিছু কলেজ বন্ধ হয়ে গেছে। রিজার্ভ সার্ভিসের জন্য বিপুল সংখ্যক শিক্ষার্থী তলব করার কারণে বেশ কয়েকটি কলেজে আর পড়াশোনার মতো শিক্ষার্থী নেই। ফলে এসব প্রতিষ্ঠানের দরজা বন্ধ করে দিতে হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সমাধান খুঁজছে ইসরায়েলি শিক্ষা খাত। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উচ্চশিক্ষা খাত বর্তমানে এক গুরুতর সংকটের মুখোমুখি। অনেক ক্ষেত্রে শ্রেণীকক্ষ প্রায় সম্পূর্ণ খালি পড়ে থাকছে। ইসরায়েলি উচ্চশিক্ষা কাউন্সিলের একজন সিনিয়র সদস্য বলেন, 60,000-এরও বেশি শিক্ষার্থীকে সেনাবাহিনীর রিজার্ভ সার্ভিসে ডাকার ফলে আমরা একটি সম্পূর্ণ সেমিস্টার বাতিল করতে বাধ্য হচ্ছি। গণমাধ্যমটি আরও জানায়, ইসরায়েলি শিক্ষা ব্যবস্থা বর্তমানে বেশ চাপে রয়েছে। ইসরায়েলি উচ্চশিক্ষা কাউন্সিলের তত্ত্বাবধান ও লাইসেন্সিং বিভাগের প্রধান ইয়ার হারেল বলেন, 2 বছরের যুদ্ধ শিক্ষা খাতকে গভীর সংকটে ফেলে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রায় 60,000 শিক্ষার্থীকে সামরিক রিজার্ভ সার্ভিসে ডাকা হয়েছে এবং যুদ্ধের 2 বছরে গড়ে 1/3 ইসরায়েলি শিক্ষার্থী যুদ্ধক্ষেত্রে অবস্থান করেছে। ওই কর্মকর্তা স্বীকার করেন, শিক্ষার্থী শূন্য বিশ্ববিদ্যালয়ের চিত্র এখন স্বাভাবিক বিষয়। বরং অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রায় 80% শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি অডিট অফিসের এক জরিপে দেখা গেছে 41% রিজার্ভ শিক্ষার্থী তাদের অনুপস্থিতির সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দেওয়া সহায়তায় অসন্তুষ্ট ছিলেন। পাশাপাশি 45% শিক্ষার্থী জানান, প্রস্তাবিত সমাধানগুলো তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। গাজায় ইসরায়েলের যুদ্ধের ফলে সৃষ্ট শিক্ষা সংকটের কথা উল্লেখ করে হারেল বলেন, যখনই যুদ্ধ তীব্রতর হয় তখনই হঠাৎ করে শ্রেণীকক্ষ খালি হয়ে যায় এবং একটি সম্পূর্ণ সেমিস্টার ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। ইসরায়েলের 7 দশকের পুরনো সামরিক রেডিও স্টেশন গালি জাহাল বা আর্মি রেডিও বন্ধের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে নেতানিয়াহু সরকার। দখলদার ইসরায়েলি সরকারের কঠোর সমালোচনা করত এই রেডিও। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, আর্মি রেডিও বর্তমানে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট এবং বিভাজনমূলক সংবাদ প্রচার করছে। তিনি বলেন, যুদ্ধ চলাকালীন অনেক সেনা ও শোক সন্তপ্ত পরিবার অভিযোগ করেছে এই স্টেশন মনোবল ভেঙে দিচ্ছে এবং যুদ্ধের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তবে এই পদক্ষেপকে সংবাদপত্রের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে দেখছেন দেশটির আইনি বিশেষজ্ঞ ও বিরোধী রাজনৈতিক নেতারা। সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন অ্যাটর্নি জেনারেল গালি বাহারফ মিয়ারা। তার কার্যালয় থেকে দেওয়া 34 পৃষ্ঠার একটি আইনি নোটিশে বলা হয়েছে, পার্লামেন্টের অনুমোদন ছাড়া এভাবে রেডিও স্টেশন বন্ধ করা বেআইনি। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এই পদক্ষেপকে 2026 সালের নির্বাচনের আগে সরকারের একটি সেন্সরশিপ হিসেবে অভিহিত করেছেন। তিনি এক্সে লিখেছেন, নেতানিয়াহু সরকার বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বলে এখন মানুষের চিন্তাধারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর দফতর জানিয়েছে, 2026 সালের 1 মার্চের মধ্যে স্টেশনটির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। 1950 সালে প্রতিষ্ঠিত এই স্টেশন ইসরায়েলের গণমাধ্যম জগতের অন্যতম স্তম্ভ হিসেবে পরিচিত, যার বর্তমান শ্রোতা সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 17.7%। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই এই রেডিওর সমালোচক। বিশ্লেষকদের মতে, স্টেশনটি সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করায় এটিকে বন্ধ করার জন্য তিনি ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং কাতার থেকে অর্থ নেওয়ার গুরুতর অভিযোগ তুলে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এই ঘটনাকে কেন্দ্র করে 2026 সালের নির্বাচনের আগে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিতর্কের কেন্দ্রে রয়েছে আলোচিত কাতার গেট কেলেঙ্কারি। অভিযোগ উঠেছে, ইসরায়েলে কাতারের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দেশটির স্বার্থ রক্ষায় নেতানিয়াহুর অতি ঘনিষ্ঠ সহযোগীদের অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছিল। এই ঘটনায় এরই মধ্যে নেতানিয়াহুর 2 উপদেষ্টাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার এক সোশ্যাল মিডিয়া বার্তায় সাবেক প্রধানমন্ত্রী বেনেট এটিকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যুদ্ধকালীন সময়ে যখন আমাদের সেনারা কাতারের অর্থে কেনা বুলেটের সামনে জীবন দিচ্ছে, তখন প্রধানমন্ত্রীর দফতর অর্থের লোভে কাতারের হয়ে কাজ করেছে। নেতানিয়াহু এই বিষয়টি জানতেন কি জানতেন না তা বড় কথা নয়। 2 ক্ষেত্রেই তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম i24 নিউজে 2 উপদেষ্টার গোপন কথোপকথন ফাঁস হবার পর এই বিতর্ক নতুন মাত্রা পায়।
অভিযোগ রয়েছে গাজা যুদ্ধ চলাকালীন ওই উপদেষ্টারা কাতারের কাছে স্পর্শকাতর ও গোপন তথ্য পাচার করেছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে গুরুতর দেশদ্রোহিতার মামলা হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রীর জবাবদিহিতা দাবি করেছেন। আগামী বছরের অক্টোবরে ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে নাফতালি বেনেট বর্তমানে নেতানিয়াহুকে পরাজিত করার দৌড়ে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী। এমন সময় এই কেলেঙ্কারি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে বড় ধরনের সংকটে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে 2026 সালের প্রথম সপ্তাহগুলোতেই শুরু হতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এই ধাপের মূল লক্ষ্য হবে গাজার শাসনভার একটি ফিলিস্তিনি নেতৃত্বাধীন ব্যবস্থার কাছে হস্তান্তর করা। সোমবার দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান এ তথ্য জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের প্রতিনিধিদের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। 19 ডিসেম্বরের ওই বৈঠকে গাজা চুক্তির অগ্রগতি এবং এর সামনে আসা বাধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাকান ফিদান জানান, চুক্তিতে উল্লেখিত শান্তি পরিকল্পনা কিভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা যায় তা নিয়ে দেশগুলো একমত হয়েছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, চুক্তির আগামী ধাপের প্রধান অগ্রাধিকার হবে গাজার প্রশাসনকে একটি ফিলিস্তিনি মেকানিজমের অধীনে নিয়ে আসা। এছাড়া বৈঠকে যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনের প্রাথমিক রূপরেখা পেশ করেছে এবং অংশগ্রহণকারী দেশগুলো এ বিষয়ে তাদের মতামত বিনিময় করেছে। গত 11 অক্টোবর শুরু হওয়া চুক্তির প্রথম ধাপে মানবিক সহায়তা বৃদ্ধি, বন্দীদের লাশ ফেরত দেওয়া এবং আংশিক সৈন্য প্রত্যাহারের মতো বিষয়গুলো অর্জিত হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে কিছু লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। মিয়ামি বৈঠকে এই চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়েছে এবং 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের গতি বজায় রাখার তাগিদ দেওয়া হয়েছে। শত্রুপক্ষের যে কোনো ধরনের অনিষ্ট বা উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শনের সময় তিনি এই হুঁশিয়ারি দেন। হাতামি জানান, ইরানের সেনাবাহিনী নিয়মিত প্রশিক্ষণ এবং বিশেষ মহড়ার মাধ্যমে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে। বিশেষ করে প্যাসিভ ডিফেন্স বা পরোক্ষ প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দিয়ে যুদ্ধের ময়দানে শত্রুকে রুখে দেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তিনি। সেনাপ্রধান বলেন, আমরা শত্রুর প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যে কোনো ধরনের উস্কানির বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে আপসহীন। গত জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, সীমান্তরক্ষী বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সজ্জিত। তিনি উল্লেখ করেন, 12 দিনের ওই যুদ্ধের সময়ে একটি উন্নত হেরন ড্রোন ইরানের পশ্চিম সীমান্তে প্রবেশের পরপরই তা ধ্বংস করা হয়েছিল। নতুন করে কোনো হামলা হলে একই ধরনের কঠোর জবাব দেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। 80 দশকের ইরান ইরাক যুদ্ধের উদাহরণ টেনে হাতামি বলেন, সে সময় ইরান তার ভূখণ্ডের 1 ইঞ্চি জমিও হারায়নি। আজও সেনাবাহিনীর মূল লক্ষ্য হল আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষা করা। তিনি বলেন, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব, কিন্তু দেশের মানুষের সামান্যতম ক্ষতি হতে দেব না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যে কোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমাদের দেশের অখণ্ডতা রক্ষার জন্য তৈরি করা হয়েছে, আলোচনার জন্য নয়। মুখপাত্র সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের প্রতিরক্ষা ক্ষমতা ইরানে আক্রমণের যে কোনো চিন্তা থেকে আগ্রাসীদের বিরত রাখার জন্য তৈরি করা হয়েছে। এটা এমন কোনো বিষয় নয় যা নিয়ে আলোচনা করা যেতে পারে। ক্ষেপণাস্ত্র কর্মসূচির অজুহাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাবে এমন সম্ভাবনা নিয়ে ইসরায়েলি এবং মার্কিন মিডিয়ায় একটি পটভূমি তৈরির চেষ্টা চলছে। এই প্রচেষ্টার কথা উল্লেখ করে বাকাই জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা ক্ষমতা হামলাকারীদের যে কোনো চিন্তা ভাবনা থেকে বিরত রাখার জন্য তৈরি করা হয়েছে এবং এটি এমন কিছু নয় যা নিয়ে আলোচনা বা দর কষাকষি করা যেতে পারে। ইরানে আবারও হামলা চালানোর জন্য মার্কিনীদের প্ররোচিত করতে ইহুদিবাদীদের প্রচেষ্টা সম্পর্কে মুখপাত্র বলেন, আমরা ভণ্ডামির মুখোমুখি হচ্ছি। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, অন্যদিকে গণহত্যা চালানো হচ্ছে। গত 2 বছরে যারা 7টি দেশে হামলা করেছে, সেই ইহুদিবাদী ইসরায়েলের হাতে গণবিধ্বংসী অস্ত্রের বন্যা বইছে। এটি একটি বৈপরীত্য। এর জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সহযোগীদের জবাবদিহি করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।